ধূমকেতুর প্রচারে তো খুব একটা পাওয়া গেল না, সেটার কারণ ওটা ওদের পলিসি। ওরা চাইলো না আরেকটা স্টারকে আনতে, যার দিকে ওদের যে কনসেন্ট্রেশনটা ছিল, ওই ওদের পুরনো প্রেম সেটা ভেঙে গেছিল, আবার ফিরে এসছে, ওই যে ওখানে প্রেজেন্ট করা, একটু নাচা, কিছু করা। তো ওইটাকে মানে সিনেমার হিরোইনের বাইরে একটা স্টোরি তৈরি করেছিল ওরা, এদের দুজনের মধ্যে, দেব আর ওর মধ্যে, শুভশ্রীর মধ্যে। তিনি মানেই এক রাস উচ্ছ্বাস, তিনি মানেই মন ভালো করা এক হাসি, আর তিনি মানেই অনেকটা গল্প এবং অনেকটা অবশ্য জ্ঞানও বটে। তিনি আর কেউ নন, তিনি অত্যন্ত পরিচিত অভিনেতা তো বটেই এবং প্রচণ্ড পছন্দের একজন মানুষ। তিনি হচ্ছেন চিরঞ্জিত চক্রবর্তী এবং সবসময় ইয়ং থাকতেই তিনি ভালোবাসেন, মন থেকেও তিনি একেবারেই তাই। কেমন আছেন দাদা? আমি খুব ভালো আছি। একদম। তুমি কেমন আছো? এই তো খুব ভালো আছি, যে আড্ডাটা দিতে বসলাম আরো মনটা ভালো হয়ে গেল আর কি। আর এই যে জাস্ট শুরু হওয়ার আগে এক্ষুনি শোনা যাচ্ছিল ব্যাকগ্রাউন্ডে একটা আওয়াজ, সেটা শুনে কি আবার একটু নস্টালজিয়াও কোথাও কাজ করলো? ঘটি করো, খুব ফেভারিট জিনিস। আচ্ছা, ওই সেই কি চানা ছোলা চিপকা, ওইগুলো সব বিক্রি করা দারুণ লাগে। আচ্ছা, কারণ আমরা একটু আগে যখন গল্প করছিলাম আর কি, ইন্টারভিউ শুরু হওয়ার আগে, তখন মোবাইল নিয়েও প্রচন্ড কথা হচ্ছিল। তখন বুঝলাম যে মানুষ এখন তো আমরা খুব মোবাইলের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছি। আমি বলছি কয়েকটা ভালো জিনিস করেছো মোবাইল, সেটা হচ্ছে কাউকে আর দেখি না দাঁতে নখ কাটছে। আচ্ছা, কারণ ওরা সময় নেই, হাতে মোবাইল থাকে, সেটা নখ কাটটা যায় না মোবাইল জন্য, বলুন এটা ভালো উপকার হয়েছে। আবার দেখবেন হাই তোলে না লোকে, অনেকক্ষণ একা একা বসে থাকার জন্য ডাক্তারখানায় গিয়ে বসে আছে, ডাক্তার অনেক পরে ডাকছে, যেখানে যাচ্ছে প্রেমিকা আসতে দেরি করছে বা প্রেমিক আসতে দেরি করছে, কি করবে, বসে আছে, বিরাট হাই তোলে। হয়তো আজকাল কেউ হাই তোলে না, আমি কখনো দেখিনি ট্রামে বাসে কোথাও, কোনো ছবিতেও দেখি না। ইভেন সিনেমাতে এখন হাই ইউজ হয় না, আগে খুব হাই ইউজ হতো, এখন হাই ইউজ হয় না, কারণ করে না কেউ, সব এরকম করছে, সব কাজে মোবাইলের কতগুলো অদ্ভুত অদ্ভুত ইফেক্ট পড়েছে আর কি। এই যে হাতে এখন ঘটি গরমের কথা হচ্ছিল, এখন গরমা গরম ফিশ ফিঙ্গার, হাতে কিন্তু মোবাইল নেই, ফিশ ফিঙ্গার। হ্যাঁ, বলছিলেন যেটা আপনি আর কি, যে আচ্ছা ভেজ নন ভেজ এই বিষয়গুলো আর কি। হ্যাঁ, সবাই সবসময় ব্যস্ত, এটা বলা হয় না শিশুদের মতো হও, সবসময় ব্যস্ত থাকবে, কিছু নেই তো ব্যস্ত, এখানে দাঁড়াবে, তারপর দৌড় ওখানে চলে যাবে, ওখান থেকে আসবে, এসে এখানে একটা কিছু নাড়বে, ওখানে গিয়ে একটা বই ফেলে দেবে, কিন্তু ব্যস্ত, চুপ করে বসে থাকে এরকম হয়। এটা খুব মজার, আমার কাছে এটা খুব ভালো লাগে, মানে শিশুদের মতো অনেকগুলো জিনিস হতে হয়। তো এখন সেই সময়টা আমাদের কাছে নেই, সেই সময়টা নেই যে আমরা বসে সুখী হব, মানে একটা সময় ধরে মেডিটেট করতে হয়, চুপ করে এক্সারসাইজ করার জন্য একটা টাইম দিতে হয়, এগুলো আজকাল আমাদের কাছে বিলাসিতা, পারি না আমরা। আমার কিছু কাজ আছে, কাজটা কি, রিল দেখব, ভীষণ ইম্পর্টেন্ট কাজ। আমার স্ত্রীকেও মাঝে মাঝে বলি, ও খুব পছন্দ করে দেখা, কিছু না কিছু দেখে। হ্যাঁ, তা মাঝে মাঝে বলি যে এবার একটু গ্যাপ দাও, দিয়ে একটা অন্য কিছু করে নাও, সিনেমা আমি দেখছি এসে দেখে নাও, একটু এরকম করি। আচ্ছা, দীপক দার তাহলে শিশু মনের রহস্য কি এটাই, যে সারাক্ষণ ব্যস্ততার মধ্যে নিজেকে আবদ্ধ রাখো? মানে শিশু থাকো, শিশু যেমন ছবি আঁকে, ছবি আঁকো, এরকম করো। তার মানে এই নয় যে সেলফোন আমি অপছন্দ করি, সেলফোন আমার খুব ভালো লাগে কাজের জন্য। হ্যাঁ, অনেক কিছু দেখি, কত শিখি আমি, কত কিছু জানলাম, সেটা তো ডিফারেন্টলি। এই মাচু পিচ্চু সম্বন্ধে জানবো, ওটা থেকে জানলাম, কখনো জানলাম, এটা অবশ্য মেয়ে বললো আমাকে, আমার বলতে ইঁদুর উঠছিল বারান্দায়, সেই ছতলার উপরে কি করে উঠে আসছে কে জানে। আচ্ছা, তাকে এটা বুঝতে পারলাম ইঁদুর আসছে, আমার গাছের পাতা কেটে দিচ্ছে, কারণ বারান্দার দরজা কোনো বন্ধ থাকে, ভেতরে ঢুকতে পারছে না, ওইখানেই থাকে বারান্দাটা, দেখে আবার দেখতে পাই না, কিন্তু আমরা বুঝতে পারছি মাটি খুঁড়ে দিচ্ছে কিছু, বাচ্চাদের মতো পাতা কেটে দিচ্ছে, চঞ্চলতা। হ্যাঁ, তারপরে একটা অ্যালুমিনিয়াম ল্যাডার লাগানো আছে আমাদের দেয়ালে, সেই তার সামনে এটা রাখতে হবে, তার সামনে একটা দড়ি দিয়ে বাঁধা আছে, ওই জাফরি আছে একটা, জাফরি লম্বা চলে গেছে নিচ থেকে পর্যন্ত প্রত্যেক তলায়, সেটাতে বেঁধে রাখা হয়েছে, সে দড়িটা কেটে দিয়ে যাচ্ছে রোজ, আবার লাগানো হচ্ছে, আবার কেটে দিচ্ছে।
তো আমি বলছিলাম সবসময় কিছু না কিছু কাটছে, কিন্তু একটা তো খায় না ও। তখন আমার মেয়ে বললো যে ও তুমি জানো না, ইঁদুরদের একটা অদ্ভুত ব্যাপার আছে, ওদের দাঁত খালি বড় হয়ে যায়, ক্রমাৎ দাঁত বেড়ে যায়। ওইটা কেটে শার্প করছে বিষয়টা, শার্প না, কমাচ্ছে। কমাচ্ছে। যদিও না কাটে, দেখবে ইঁদুর সব এরকম করে, অলওয়েজ, হ্যাঁ। এরকম করে। তার মানে সব সময় ওকে ফ্রিকশন দিতে হবে দাঁতকে, তাহলে দাঁত বেড়ে যাবে, এমন হবে মুখ বন্ধ করতে পারবে না, এত বড় হয়ে যাবে দাঁত। আচ্ছা। তো এটা একমাত্র ওদের এটা ভগবানের তৈরি ব্যাপার, দাঁত শার্প হবে আর বড় হবে, সেটাকে কমিয়ে রাখো। সেই জন্য ও কাঠ কেটে দেয়, ও দড়ি কেটে দিচ্ছে, এটা আমি যেগুলো জানলাম খায়। আজকে। এই সব কিন্তু এখান থেকে শেখা যায়। গুগল শেখায়। গুগল আমার কাছে খুব উপকারী একটি জিনিস, দারুণ ভালো, এখান থেকে প্রচুর জিনিস শিখতে পারি আমি আর কি, খুব ভালো লাগে। এক্ষুনি দীপক দা কথার প্রসঙ্গে আর কি মেয়ের কথা এলো, সেটা শুনলাম আর কি, এবং সবারই একটা প্রশ্ন থাকে আর কি, যদিও বা মাঝে ভীষণ নেপোকিট এইসব নিয়ে, নেপোটিজম এইসব নিয়ে কথাবার্তা উঠেছিল, কিন্তু অদ্ভুতভাবে দীপক দা যে ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত, সেই ইন্ডাস্ট্রিতে তার মেয়ে কিন্তু পাটুকু রাখেননি। সেটা কি খুব মানে ভেবে চিনতে পদক্ষেপটা নেওয়া? না না, একেবারে ওর চয়েস। আচ্ছা, মানে ও পড়াশোনার দিক থেকে যেহেতু, ও ওইটাতেই ডক্টরেট করে গেছে, ক্যান্সার স্পেশালিস্ট হয়ে গেছে, সেলস এর উপর কাজ করে, ও পোস্ট ডক্টরেট করেছে, এখন চাকরিও করছে। তো আমেরিকা চলে যাওয়া, পড়াশোনা করা, প্রথমে ব্যাঙ্গালোরে গেল, সেখান থেকে এমএসসি করলো, এমএসসি মাঝখানে বোধহয় একটা ঘুরছিল, ও গোল্ড মেডেলিস্ট হলো এখানে। তারপরে ওখানে গেল, গিয়ে ওখানে এমএস করলো, তারপরে রিসার্চ করে ডক্টরেট হলো। ওই ঝোঁকটা ওদিকেই আছে, কিন্তু ও প্রচন্ড ভালো নাচিয়ে, থাঙ্কামণি কুট্টির ছাত্রীও 7 বছর নাচ শিখেছে, ভরতনাট্যম। তারপরে ও খুব ভালো গান গায়, ও সাংঘাতিক ভালো পিয়ানো বাজায়, এগুলো করে। কিন্তু আপাতত আমি দেখছি ও কিছুই করে না, ও শুধু চাকরি করে, পড়াশোনাই করে, চাকরি করে, এগুলো সব আগে হয়ে গেছে অনেক কিছু। দীপকদার কখন ইচ্ছা ছিল যে মেয়ে গ্ল্যামার দুনিয়ার সাথে? না না, একেবারেই না, একেবারেই না। কেন? আমি নিজেই তো ইন্টারেস্টেড নয় খুব একটা, কারণ আমি প্রথমেই তো ডিরেক্টর হতে চেয়েছিলাম না, মানিকদের সঙ্গে ছিলাম কিছু বছর, ওনার অনেক কথা শুনেছি, ওনার ইনস্ট্রাকশন দিতেন, আমাকে স্ক্রিপ্ট দিতেন স্টাডি করার জন্যে, সে সমস্তটাই কিন্তু ওই আমাদের করতাম, ফিল্ম সোসাইটি করতাম, আমরা বিদেশি ছবি দেখতাম, গোডার, সোলিনি, মানে যত ছবি, ট্রুফো সবার ছবি দেখতাম। তো সেই জায়গা থেকে আমি কখনোই চাইনি যে একটা বাংলা ছবির কমার্শিয়াল সেট আপের একটা হিরো, এবং যে কারণে নামটা পাল্টে দিলাম, মানে দীপকের নামটা যাতে ওই জায়গায় না আসে, আমি যাতে ইন্টেলেকচুয়াল ছবি করতে পারি, বা যার জন্য আমি যখন পেন্টিং করি, পেন্টিংয়ে দীপকের নাম থাকে, তো এরকম আর কি। তো আমি খুব একটা অ্যাক্টিং এ কোনোদিন ইন্টারেস্টেড ছিলাম না, কিন্তু সেটাই ভালোবাসা। হ্যাঁ, সেটা এখন আমার সেটাই মেন কাজ, মেন প্রফেশন। আমি যখন ভালো পার্ট করি, লোকে বলে তখন দীপক পার্ট করে, কারণ কমার্শিয়াল হিসাবে বাইরে যখন কাজ করে, চতুর্শন যখন করি, বাড়িগুলি যখন করি, তখন দীপক কাজ করে। তো তাকে সবাই বলে, আরে বাপরে, এ তো চেনাই যাচ্ছে না, চিরঞ্জিতকে, অসাধারণ হচ্ছে, সব অসাধারণ পেয়ে যায়, চিরঞ্জিত পায় না এত অসাধারণটা। সেইটার সময় ওদের বলেছিলাম, দুজন ডিরেক্টরই বলেছিল কথাটা, এটা কিন্তু দীপক পাঠ করেছে, এটা কিন্তু চিরঞ্জিত পাঠ করেনি। ঋতুপর্ণও বলেছিল, এও বলেছিল, শ্রীজিত বলেছিল। কিন্তু মজা হচ্ছে, আমি দুজনকে বলেছিলাম দীপক নিউ কামার, দীপক চক্রবর্তীর নামটা দে না, তাহলে দীপক একটা এক্সপোজার পাক, পরিচিতি পাক। দীপক চক্রবর্তীকে কাস্টিং করতে অসুবিধা হবে না, কারণ কেউ বায়াস নয় যে কমার্শিয়াল একটা চিরঞ্জিত বলে, লোকটা আলাদা একটা ইন্ট্রোডিউসড হবে। কিন্তু কেউ রাজি হলো না, কারণ চিরঞ্জিত সেলেবল, কাজে তার নামটাই থাকতে হবে। খুব গোলমেলে জিনিস ব্যাপারটা, এটা আর কি পারসেপশন বলে এটাকে। আচ্ছা, আর এটা হবে বলে আমি জানতাম, সেই জন্যই আমি নামটা আগেই পাল্টে দিয়েছিলাম, প্রথমে এই চিরঞ্জিত করে আরেকটা বদনাম নিয়ে নিয়েছিলাম আর কি। সেটা নিজে থেকেই ভাবা আর কি। তাকে যে এই চিরঞ্জিত সম্বন্ধে জেনারেল লোককে যদি জিজ্ঞেস করো, সে সবাই বলবে ওনাকে চেনেন, বেদের মেয়ে জ্যোৎস্না হিরো, সবসময় ওরা বেদের মেয়ে জ্যোৎস্নাটাই বলবে। এটা আমি জানতাম চিরঞ্জিত এটা হবে, যার জন্য চিরঞ্জিত করে দিয়েছিলাম ওকে। কিন্তু কেউ বলছে না দীপক বেদের মেয়ে জ্যোৎস্না হিরো, মানে ওকে আমি হাইড করে রেখেছি।
কিন্তু ব্যাড লাক যে দীপককে সেইভাবে আমি অ্যাক্টর হিসেবে আনতে পারিনি, সেটা আনলে আমি বেশি খুশি হতাম। এই আর কি। মানে কিছু ছবি তো করতেই পারতো সে। মানে দীপক চক্রবর্তী অভিনেতা, হ্যাঁ। চিরঞ্জিত চক্রবর্তী নায়ক, এইভাবে দুজনকে কি ভাগ করে রেখেছে? স্টার অ্যাক্টর, একজন স্টার, একজন অ্যাক্টর। এই যে কোথাও একটা কথা বলার মধ্যেই দেখলাম যে দীপক চক্রবর্তীকে নিয়ে আসতে পারিনি, প্রচুর পরিচিতি রয়েছে, প্রচুর মানুষ আর কি সেই ভালোবাসাটা দেন, তারপরও কি ক্ষোভটা কোথাও রয়েছে? না, এটা ক্ষোভ না। দেখো, আমি যা পেয়েছি সব মিলিয়ে আমার ট্যালেন্টের থেকে বেশি পেয়েছি, কাজে আমার কোনো ক্ষোভ নেই, কোথাও কিছু নেই। আই এম ফুললি স্যাটিসফাইড। ইনফ্যাক্ট আমার যদি if somebody asks me to die, I can die. আমার কোনো প্রবলেমই নেই। হয়ে গেছে, আমার অ্যাম্বিশন ফুলফিল হয়ে গেছে, যা ছিল তাদের বেশি পেয়ে গেছে, সব পাওয়া হয়ে গেছে তাহলে বলছেন এই মুহূর্তে? খুব স্যাটিসফাইড। ঠিক। এখন খুব ভালো কিছু ছবি যদি কেউ দেয়, যার জন্য ছবি আমার কমিয়ে দিয়েছিলাম, আমি সেই 2000 সালের পরেই কমিয়ে দিয়েছিলাম। কমার্শিয়াল সেট আপ ছবিটা আর করতে ইচ্ছে করছিল না, মানে দীপক টায়ার্ড হয়ে গেছিল, রাইট, চিরঞ্জিত না। কিন্তু ধূমকেতুর প্রচারে তো খুব একটা পাওয়া গেল না, সেটার কারণ? ওটা ওদের পলিসি, ওরা চাইলো না আর একটা স্টারকে আনতে যার দিকে ওদের যে কনসেন্ট্রেশনটা ছিল, ওই ওদের পুরনো প্রেম সেটা ভেঙে গেছিল, আবার ফিরে এসছে, ওই যে ওখানে প্রেজেন্ট করা, একটু নাচা, কিছু করা। তো ওইটাকে মানে সিনেমার হিরোইনের বাইরে একটা স্টোরি তৈরি করেছিল ওরা, এদের দুজনের মধ্যে, দেব আর ওর মধ্যে, শুভশ্রীর মধ্যে। সেইটাতে আর বাইরে থেকে আনতে চাইনি আমাকে, কারণ আমি গেলে আবার একটা লাইমলাইট কিছু নেব। যত ছোটই আর্টিস্ট আজকে হয়ে গিয়ে থাকি, সেই সুপারস্টার নই, তাহলেও আমি এটা টানবো। এই যদি আমি টানি তাহলে ওটা ডাইভার্ট হয়ে যাবে, এবং সেটা যে সাকসেসফুলি করেছে ওরা, সেটা ঠিক করেছে, সেটা তো প্রমাণিত হয়েছে ছবির এত ভালো রেজাল্ট, দারুণ চলেছে। তবে সবটাই পজিটিভ ভাবে দেখাটাই কিন্তু মূল মন্ত্র। অলওয়েজ দেখো তাই, ঠিক তাই, নেগেটিভ দেখো। আর সেই জন্যই কি কোথাও একটা নিজের এই শিশু মনটাকে বাঁচিয়ে রাখার জন্য লুকের যখন একটু পরিবর্তন ঘটে আর কি, সেটা একটা মানে আক্ষেপ বা অভিমান জন্মায়? না, আমার আক্ষেপ বলে কিছু নেই, তো বলছি অভিমান, হয়তো হয় পাওয়া, নয় না পাওয়া, এই আর কি। ঠিক যেরকম আমি যখন হেমা মালিনীতে যে লুকটা দেখছি, সেটা ভীষণ মানে অপরিচিত একজন দীপক দা আর কি, মানে একে আমরা চিনি না, কিন্তু চেনা উচিত, পোস্টারে চেনানো উচিত, কারণ তার সেলটা ভালো হয়। লোকে আমাকে দেখার জন্য, আমার ফ্যানেরা, আমার তো 2-2.5 কোটি ফ্যান আছে, পোস্টারের সামনে দাঁড়িয়ে আমায় দেখবে। এখানে হেমা মালিনীর মুখ থাকলে দেখবে, এখানে মাধুরী দীক্ষিতের মুখ থাকলে দেখবে, শাহরুখ খানের মুখ থাকলে দেখবে। তো সেইটা এখানে মিসিং হয়ে যাচ্ছে, আমার এটা ডিসগাইজ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এইটাই বলেছিলাম যে, তো ওরা সিলেক্ট করে ফেলেছে, এটা হয়ে গেছে, সেন্সার করে দিয়েছে, কিছু করার নেই। আলটিমেটলি ফেটই সব, কি হবে সে তো ওপরে জানে। শেষ করব, শেষে অবশ্যই যেটা জানা সেটা হচ্ছে, যেহেতু ধর্মেন্দ্র এই চরিত্রটার উপরে আর কি আপনাকে পাওয়া যাচ্ছে, যদিও বা এই সিনেমাটি কোনোভাবে বায়োপিক নয়, আমরা জানি হেমা মালিনী, কিন্তু নামটা সেটা আপনাকে কতটা প্রভাবিত করে আর কি? দারুণ করে। আমার ফেভারিট অ্যাক্টর, আমার অমিতাভ বচ্চনের আগে রাজেশ খান্না আমার ফেভারিট ছিল না, ধর্মেন্দ্র ফেভারিট ছিল, কারণ আমি মাসল ম্যান পছন্দ করি, সেটা ভীষণ ভালো লাগতো। এবং সেটা বহু আগে থেকে, প্রথম থেকে, ও যখন করতো, অনুপমা করেছিল, যখন ও ফুল और पत्थर করেছিল মীনা কুমারীর সঙ্গে, এটা অসম্ভব ভালো ছবি, আমার খুব প্রিয় ছবি। তো সেই সময় থেকে ধর্মেন্দ্র ফ্যান, অসম্ভব ভালো দেখতে, তো মুখটা দুর্ধর্ষ ছিল। তারপরে মমতা করলো যখন, তখন সেই এদিকে হেমা মালিনী আরেকজন, যার আমার খুব ফেভারিট, হার্টসন। কাজে এই দুটো কম্বিনেশন খুব ভালো লেগেছে আমার, খুব সুন্দর লেগেছে। কি বলতে চাইবেন? তারপরে দেখবেন ছবিটা, আমি পাশে দাঁড়ানোর কথা বলছি না, আমি সামনে দাঁড়ানোর কথা বলছি। সামনাসামনি দেখুন, আমি যখন হেমা মালিনী ছবিটা হলে বসে দেখুন, বড় স্ক্রিনে দেখুন, ভালো লাগবে দেখতে।
থ্যাংক ইউ সো মাচ। Welcome. অনেকটা গল্প আরো বাকি থাকলো আর কি, কিন্তু সেই গল্পগুলো আবার পরবর্তী সময় হবে। আপাতত এইটুকুই থাক। আর এই আড্ডাটি কেমন লাগলো, এই নিখাত আড্ডাটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এরকম আরো আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে।